প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন যে 50তম বিসিএস পরীক্ষার আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়ে গিয়েছে। আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনি আবেদনটা করবেন খুবই প্র্যাকটিক্যাল ভাবে, এবং আবেদন করার ক্ষেত্রে যে সকল জিনিসগুলা জানা দরকার সেই জিনিসগুলাও জানিয়ে দেওয়া হবে, এবং গুরুত্বপূর্ণ যেই লিঙ্কগুলা থাকবে সেগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো আর বেশি দেরি না করে চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে কিভাবে আবেদনটাকে সম্পন্ন করবেন সেটা দেখে নেই। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যেন খুব সহজে তারা আবেদন প্রক্রিয়াটা সম্পর্কে জানতে পারে। এবং আজকে যে আবেদনের প্রসেসটা দেখানো হবে সেটা আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও আবেদনটাকে সম্পন্ন করতে পারবেন। সো দেরি না করে চলুন চলে যাওয়া যাক কিভাবে আবেদনটাকে সম্পন্ন করবেন সেটা দেখে নিই। সো আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন, ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কিভাবে আপনি আপনার আবেদনটাকে সম্পন্ন করবেন। সেক্ষেত্রে আবেদনের জন্য প্রথমেই আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার এসএসসির ইনফরমেশন। সো এসএসসির ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি, বোর্ড দিয়ে দিচ্ছি, আপনি আপনার বোর্ডটাকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে এসএসসির রোল নাম্বারটা দিতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে আপনার এসএসসির এক্সাম ইয়ারটা দিয়ে দিতে হবে। ওকে, আমি দিয়ে দিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এখানে 3টা ক্যাটাগরি রয়েছে। প্রথমত রয়েছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার। এটা হচ্ছে জেনারেল ক্যাডারের জন্য। আপনি এটার ভিতরে আপনার সব ধরনের ক্যাডার এটার ভিতরে রয়েছে। আপনি এটাতে আবেদন করলে প্রশাসন, শিক্ষা সহ যা আছে সবকিছুতে আবেদন করতে পারবেন। সবকিছুর জন্য আপনার আবেদনটা হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল আর প্রফেশনাল ক্যাডার। অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল অর প্রফেশনাল ক্যাডার, এটা হচ্ছে যারা টেকনিক্যাল থেকে পড়েছেন, আবার অন্য যে কোর্সগুলো করেছে, যেমন যারা স্বাস্থ্য নিয়ে পড়েছে, মেডিকেলে পড়েছে, তারপর হচ্ছে টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়েছে, তাদের জন্য হচ্ছে এই টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার। তারপর হচ্ছে 3 নম্বরের যে অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল বোথ ক্যাডার। এই বোথ ক্যাডার হচ্ছে আপনি যে উপরে জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার এই দুইটাতেই আপনি আবেদন করতে পারবেন এই 3 নম্বর অপশনটার দ্বারা। সো আমি এখানে 3 নাম্বারটাকেই সিলেক্ট করছি। আপনারা আপনাদের পছন্দ মতো হয়তো জেনারেলটাকে সিলেক্ট করতে পারেন অথবা টেকনিক্যালটাকে সিলেক্ট করতে পারেন, আর যদি দুইটাকেই করতে চান তাহলে বোথে সিলেক্ট করে দেবেন। সো আমি 3 নাম্বারটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আমাদের বিপিএসসির ফর্ম 1, এই ফর্মটাকে কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। একটু ভুল হলে কিন্তু আপনার আবেদনের ক্ষেত্রে এবং আপনার নিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। সো এক্ষেত্রে আপনি এই এসএসসির ইনফরমেশন দিয়ে ফেলার কারণে আপনার যে নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো অটোমেটিক নিয়ে নিবে, এগুলোতে আর হাত দিতে পারবেন না। এখন আপনাকে ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপর হচ্ছে জেন্ডার, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। আপনি যদি আগে থেকে আপনি কোনোতে চাকরিরত আছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই চাকরিরত অবস্থার আপনার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। আর আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনি কি জাস্ট এখানে নট এমপ্লয়েড দেবেন। আমি যেহেতু কোনো চাকরিজীবী না সেক্ষেত্রে আমি নট এমপ্লয়েড দেব। আপনি যদি কোনো ডিভিশনে কাজ করে থাকেন তাহলে আপনি এখান থেকে আপনার চয়েস মতো সেটা দিয়ে যে তথ্যটা চায় সেই তথ্যটাকে আপনাকে সাবমিট করে দিতে হবে। ওকে, সো আমি এখানে নট এমপ্লয়েড দিলাম, আমি কোনো আগে থেকে চাকরি করছি না। তারপর হচ্ছে কোটার ক্ষেত্রে এখানে অনেকগুলো কোটা রয়েছে। মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, তারপর হচ্ছে থার্ড জেন্ডার, ইথনিক মাইনরিটি, তারপর হচ্ছে চিলড্রেন অফ মার্চার্ড ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, এই ইয়েগুলা রয়েছে। সো এখান থেকে যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে আপনি সেই কোটাটাকে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু কোনো কোটা নেই আমি নন কোটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস, সিঙ্গেল। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এটা অটোমেটিক নিয়ে নিবে। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, আপনার যদি আইডি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। সো আমি এখানে ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পরে আমার কিন্তু এখানে ইনফরমেশন দেওয়ার যে ঘরটা সেটা ওপেন হয়ে গিয়েছে। আমি এখানে আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। খুব কেয়ারফুলি কিন্তু আপনাকে এই তথ্যগুলোকে ফিল আপ করতে হবে, তথ্যগুলো দিতে হবে। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, আপনার যদি অনলাইন করা থাকে, বার্থ রেজিস্ট্রেশন যদি আপনার অনলাইন করা থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে নাম্বারটা দিয়ে দিবেন। আর আপনি যদি অনলাইন বার্থডে সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি নো দিবেন। আমার যেহেতু আছে আমি দিয়ে দিচ্ছি, না দিলেও চলবে। এখানে ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট, এই 3টার থেকে যে কোনো একটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আমার আছে আমি দিয়ে দিচ্ছি।
তারপর হচ্ছে আমার কোনো পাসপোর্ট নেই, সেক্ষেত্রে আমি নো দিয়ে দিচ্ছি। আপনার থাকলে আপনি দিয়ে দিবেন, আপনি ইএস দিয়ে আপনাকে জাস্ট পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে হাইট, ওয়েট এবং চেস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কিন্তু কোনো রকমের ভুল করা যাবে না। আর এখানে হাইট এবং চেস্ট এগুলো আপনাকে সেন্টিমিটারে দিতে হবে, এবং ওয়েটটা হচ্ছে এটা নর্মালি কেজিতেই হয়, আপনি কেজিতে দিবেন। হাইটটা আমার হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি, সেটাকে আমি কনভার্ট করার পরে পেয়েছি 175 175 সেন্টিমিটার পেয়েছি। এখন আমি এখানে 175 সেন্টিমিটার সিলেক্ট করে দিচ্ছি। এখন আপনার ক্ষেত্রে হতে পারে যে আপনি আপনার হাইটটা সেন্টিমিটারে কত হবে সেটা আপনি জানেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটার জন্য খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে, আপনি আপনার হাইটটাকে শুধু ফিট এবং ইঞ্চিতে জানেন, সেক্ষেত্রে কিভাবে আপনি সেন্টিমিটারে বের করে ফেলতে পারবেন সেটা আপনাকে একটু দেখিয়ে দিই। সেক্ষেত্রে আপনি এখানে আপনার মোবাইলে হতে পারে, অথবা আপনার ডেস্কটপে হতে পারে, ল্যাপটপে হতে পারে, আপনি নতুন একটা ট্যাব ওপেন করবেন, সেখানে লিখবেন যে ফিট প্লাস ইঞ্চি টু সেন্টিমিটার, সেম দিলেই হবে। সো আমি এখানে এটা লিখে জাস্ট ক্লিক করলেই আপনার ব্রাউজারে কিন্তু আপনার সামনে এমন একটা তথ্য ফর্ম চলে আসবে। তো এখানে আমি প্রথম যেই ওয়েবসাইটটা আছে সেটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটা আমার সামনে চলে আসলো। এখানে আমার সিলেক্ট করা আছে যে ফিট প্লাস ইঞ্চি, ফিট এবং ইঞ্চিকে কাউন্ট করে সে কোথায় কনভার্ট করবে, এই টু মানে হচ্ছে টু হচ্ছে সেন্টিমিটারে, এখানে সে ফিট এবং ইঞ্চি থেকে এটাকে কনভার্ট করবে হচ্ছে সেন্টিমিটারে। সো আমি এই জায়গাটাতে, এই ঘরটা কিন্তু এখানে এফটি দেওয়া আছে মানে হচ্ছে ফিট, আমি এখানে ফিটটা বসাবো। ধরেন আমার হচ্ছে 5 ফিট, তারপর হচ্ছে ইঞ্চিটা আমাদেরকে এখানে দিতে হবে 5 ফিট 9 ইঞ্চি, যেহেতু সেখানে আমি আমার ইঞ্চির ঘরে ইঞ্চিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি যদি কনভার্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যেই সেন্টিমিটারের হিসাবটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসলো। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, অথবা আপনি যদি আগে থেকে জানেন তাহলে তার আপনার হিসাব করার কোনো প্রয়োজন নেই। তো এই জায়গাটাতে সেন্টিমিটারে আমাকে দেখাচ্ছে 175.26 সেন্টিমিটার। আর এখানে তারা এটা মেজারমেন্টটা কিভাবে বের করেছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে চলে আসলাম, 175 দিয়ে দিয়েছি। এখন ওয়েট, ওয়েট তো আপনাকে আগে থেকে জানা থাকতে হবে যে আপনার ওয়েট কত, আপনার ওজন কত কেজি। সো আমি এখানে আমার ওজনটা এখানে দিয়ে দিচ্ছি, আমি 64 দিয়ে দিচ্ছি, আমার ওজন যেটা সেটাই দিয়ে দিচ্ছি। কোনো কোনো তথ্য কিন্তু এখানে লুকোচুরি করা যাবে না। তো এখানে চেস্টের সাইজটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখন অনেকে চেস্টের সাইজটা কিভাবে নেবেন সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কনফিউশনে থাকেন। তো আপনাদের ডাউটটা একটু দূর করে দিই। তো এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে কিন্তু চাইলে আপনার মেজারমেন্টটাকে বের করে ফেলতে পারেন। জাস্ট এখানে আপনার কাছে ফিতা নাও থাকতে পারে মেজারমেন্টের, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কাছে যদি কোনো ধরনের দেখা গেছে কোনো ধরনের তার বা সুতা, হ্যাঁ সুতা দড়ি যা কিছুই থাকুক না কেন, আপনি আপনার রাউন্ডেড পুরাটা আপনার চেস্টের যে মাপটা আপনি ঘুরিয়ে সেটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে সেই লম্বা সুতাটাকে আবার আপনার কাছে যদি স্কেল থাকে সেই স্কেল দিয়ে আবার হিসাব করে নেবেন ফিট এবং ইঞ্চিতে। ফিট এবং ইঞ্চিতে যদি আপনি হিসাবটা করে নেন, তারপর হচ্ছে আবার ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি সেটাকে কনভার্ট করে নেবেন ইঞ্চি এবং ফিট দিয়ে। ওকে, তো অনেকে একটা ভুল করে এই জায়গাটাতে, তারা অনেক সময় শুধু বুকের উপরের অংশটার শুধু হিসাবটা নিয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই তথ্যটা দিলে কিন্তু এটা ভুল হবে, এটা কখনোই হবে না। আপনি আটকে যাবেন যখন আপনাকে মেডিকেলে ডাকা হবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু পুরোটা রাউন্ড আপনার চেস্টের হিসাবটা নিতে হবে, চেস্টের মাপটা নিতে হবে রাউন্ডেড, অর্থাৎ সামনে এবং পিছনে পুরাটার মাপ কিন্তু আপনাকে নিতে হবে। তো আপনি যদি এটাকে রাউন্ডেড হিসাবটা নিয়ে নেন, তারপর হচ্ছে আপনি কি করবেন, জাস্ট এখানে আবার চলে আসবেন ওই ওয়েবসাইটটাতে। তো আপনি এখানে এসে ধরেন আমার যে হিসাবটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার মূলত হচ্ছে আমার চেস্টের হিসাবটা হচ্ছে 3 ফিট। সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে জাস্ট ফিট এবং ইঞ্চিসের জায়গা শুধু ফিটটাকে সিলেক্ট করব। ওকে, সো আমি এখানে 3 লিখে দেব, এবং এই জায়গাটাতে কিন্তু আমার কোনো ইঞ্চি নাই, সমান 3 ফিট। সেক্ষেত্রে আমার এই ফিটের শুধু ফিটটা দিলাম, ফিটটা দেওয়ার পরে আমি কনভার্টে ক্লিক করলাম, আমার এই জায়গাটাতে 91.44 কিন্তু চলে এসেছে। আপনার যদি ফিটের সাথে ইঞ্চি থাকে তাহলে আপনি এখান থেকে এই ফর্মের ঘর থেকে ফিট প্লাস ইঞ্চি সিলেক্ট করে এখানে ফিটটা দিবেন এই ঘরে এবং ইঞ্চিটা দিবেন এই ঘরে, তারপর কনভার্টে দিলে তারপর হচ্ছে আপনার টোটাল হিসাবটা চলে আসবে। সো আমি এখানে 91.44 পেয়েছি, আমি এখানে 91 দিয়ে দিব, আমি একটু লুজ করে দেখেছি। তো আমি এখানে আমার হিসাবটা 91 দিয়ে দিব। তো এই জায়গাটাতে চেষ্টা হিসাব আমি দিয়ে দিচ্ছি হচ্ছে
91। আপনার যে হিসাবটা আসে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে আপনার কেয়ার অফের এই জায়গাটাতে আপনার ইনফরমেশন এই জায়গাটাতে দিতে হবে। এই কেয়ার অফে আপনি কার ইনফরমেশনটা দিবেন, অর্থাৎ আপনার গার্ডিয়ান যে আছে, আপনার হতে পারে আপনার গার্ডিয়ান হচ্ছে আপনার মা অথবা আপনার বাবা অথবা আপনার কোনো বড় ভাই। তো সেক্ষেত্রে যে আপনার গার্ডিয়ান তার ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার গার্ডিয়ানের নাম এবং ঠিকানা সবকিছু দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভিলেজ, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট। আপনাকে এখান থেকে টগল বাটনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিলাম। উপজেলা, আপনার যে উপজেলা সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পোস্ট অফিস আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। দিয়ে দিলাম। আশা করি ইনফরমেশনগুলো আপনারা দিতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট কোডটাকে আপনাকে দিতে হবে। তারপর আপনাকে এখানে পোস্ট কোড দিতে হবে। পোস্ট কোডটা এটা অপশনাল, আপনি না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, যেহেতু আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, সেক্ষেত্রে আমি এখানে সবগুলো কপি করে আবার এদিকে দিয়ে দিচ্ছি। সো আশা করছি আপনারা এই তথ্যগুলোকে কিন্তু খুব সুন্দর করে ফিল আপ করতে পারবেন। সো এই তথ্যগুলো দিয়ে দেওয়ার পরে আপনাকে আপনার এই ঘরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা সবসময় ইউজ করেন, যেটাতে আপনাকে সবসময় পাওয়া যাবে, মেসেজ দিলেও আপনি দেখতে পারবেন, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আবার নাম্বারটাকে এখানে রিটাইপ করতে হবে, আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এক্সাম সেন্টার, এখানে আপনার বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেখানে আপনি আপনার নিকটস্থ যে বিভাগীয় শহর সেখানে পরীক্ষা দিতে পারবেন, সেখানে আপনার সেন্টার পড়বে। সেক্ষেত্রে আপনি কোথায় দিতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার কাছে মনে হয়। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, অর্থাৎ আপনার যদি উপরে সবগুলো ইনফরমেশন সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে এখানে টিক দিতে হবে। এটার উপরে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন ভার্সনস, অর্থাৎ তারা বলে দিয়েছে টিক দ্য বক্স ইফ ইউ ওয়ান্ট ইংলিশ ভার্সন কোয়েশ্চেন ফর দ্য প্রিলিমিনারি টেস্ট। আপনি যদি প্রিলিমিনারির জন্য ইংলিশে কোয়েশ্চেন চান তাহলে কিন্তু আপনাকে এখানে টিক দিয়ে দিতে হবে, তারপর ওকে দিয়ে দিতে হবে। আর আপনি যদি ইংলিশে দিতে না চান, বাংলায় দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে টিক দেওয়ার প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে। সো উপরের ইনফরমেশনগুলো সব ঠিক আছে, তাই আমি এখানে এই ঘরটাতে টিক দিয়ে নেক্সটে চলে যাব। এখন আমার এসএসসির ইনফরমেশন কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। আবেদন করার জন্য 3টা পার্ট রয়েছে। প্রথম পার্ট আমরা করে ফেলেছি পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে। দ্বিতীয় পার্টে এখন আমরা আছি, এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো এখানে আপনাকে অ্যাড করতে হবে। এই জায়গাটাতে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট, এক্ষেত্রে আমি আমার তথ্য এইচএসসি ইনফরমেশনগুলো দ্রুত দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরগুলো দিয়ে দেবেন। তারপর হচ্ছে গ্রাজুয়েশনের ঘরে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন দিতে হবে, গ্রাজুয়েশন ইনফরমেশন দিতে হবে। গ্রাজুয়েশন ছাড়া আপনি বিসিএস এর জন্য আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে গ্রাজুয়েশনে আপনার এক্সামিনেশন, আপনি যদি অনার্স করে থাকেন বা অন্যান্য ডিগ্রি নিয়ে থাকেন, সেক্ষেত্রে সেগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোন সাবজেক্টে অনার্স করেছিলেন সেটা আপনাকে এখানে দিতে হবে। আমি আমার এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইউনিভার্সিটি, এই জায়গাটাতে আপনার ইউনিভার্সিটির নামটাকে আপনাকে দিয়ে দিতে হবে। অনেক সময় এই জায়গাটাতে একটা সমস্যা হয় কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজ থেকে অনার্স সম্পন্ন করে থাকেন। সেক্ষেত্রে আপনি আপনার ওই কলেজের নামটা সার্চ করেন, আপনার কলেজের নামটা এখানে আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দিচ্ছি, ন্যাশনাল ইউনিভার্সিটি, ওকে, সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে রেজাল্টের ঘরে সিজিপি স্কেল 4, এখানে এটা ক্লিক করার পরে আমাকে এখানে আমার পয়েন্টটাকে দিয়ে দিতে হবে। ওকে, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসিং ইয়ার, আপনার পাসিং ইয়ার যত সালে হয়েছিল সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ইনস্টিটিউশন, এটা তো দিলাম। তারপর হচ্ছে স্টুডেন্ট আইডিটা নিয়ে অনেক ধরনের অনেক কনফিউশন রয়েছে। এক্ষেত্রে নর্মালি অনেক জায়গায় দেখেছি সেটা হচ্ছে আপনার এই জায়গাটাতে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হয়, আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার সেশন, আপনার অনার্স যেই সেশনটা রয়েছিল সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে রুল নাম্বার নিয়ে তো আরও বেশি কনফিউশন। আপনি আপনার আইডি কার্ডে দেখবেন একটা রুল নাম্বার, আপনার কলেজের ওয়েবসাইটে দেখবেন একটা রুল নাম্বার, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখবেন আপনার অন্য আরেকটা রুল নাম্বার। তারপর হচ্ছে আপনার ফোর্থ ইয়ারের পরীক্ষার সময় দেখবেন যে আপনার অ্যাডমিট কার্ডে অন্য আরেকটা রোল নাম্বার। সো এখানে কনফিউশন রয়েছে। আর এখানে স্টুডেন্ট আইডি, সেশন এবং রোল নাম্বার এগুলো যে বাধ্যতামূলক দিতে হবে এমন কোনো কথা নয়, এখানে লেখাই আছে অপশনাল। আপনি যদি চান তাহলে আপনি দিতে পারবেন,
আপনার না দিলেও কোনো ধরনের সমস্যা হবে না। সো সেক্ষেত্রে আমি রোল নাম্বারটা দিচ্ছি না, এই ঘরটা খালি রেখেছি। আপনার যে কোনো একটা রোল নাম্বার যদি আপনি দিতে চান সেটা দিতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তারপর আপনি যদি মাস্টার্স করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই ঘরে মাস্টার্সের ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে আপনাকে এখানে মাস্টার্সের ইনফরমেশনগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু আমার মাস্টার্স নেই, আমি এই জায়গাটাতে মাস্টার্সের ইনফরমেশন দিচ্ছি না। আর আপনি যদি ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিলি মাস্টার্স অর্থাৎ মাস্টার্স 2 বছর শেষ করে যে রেজাল্ট হবে সেটা নিয়ে কিন্তু আপনাকে সব তথ্যগুলো এখন ঠিকভাবে পূরণ করে দিতে হবে, অন্যথায় কিন্তু আপনি আবেদনই করতে পারবেন না ডিগ্রির ক্ষেত্রে। সো আমি গ্রাজুয়েশনের ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, নিচের দিকে যাচ্ছি। এডিশনাল কোয়ালিফিকেশনস ফর টিচার্স ট্রেনিং কলেজ, আপনার যদি টিচার্স ট্রেনিং কলেজ থেকে আপনি যদি গ্রাজুয়েশন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে তারপর হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে দেবে। ওকে, আর যারা অনার্স করবে তারা তো এখানে এখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জায়গাটাকে স্কিপ করে দিতে হবে। তারপর হচ্ছে পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার। এই জায়গাটা কিন্তু এই জায়গাটাতে আপনার যেই অনার্স আপনি যেটা নিয়ে করেছিলেন সেই সাবজেক্টটাই কিন্তু আপনাকে এখানে আপনাকে শো করবে, আপনি অনার্স মাস্টার যেটা নিয়ে করেছিলেন। তো এই জায়গাটাতে আমার সেই সাবজেক্টটা সিলেক্ট করছে, আমাকে সেটাকেই সিলেক্ট করতে হবে, অন্য কিছু সিলেক্ট করার কোনো সুযোগই পাচ্ছি না। সো এখানে ইংলিশটাকে আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার উপরের ইনফরমেশন সবগুলো ঠিক আছে, সেটা ঠিক আছে কিনা সেটাকে ক্লারিফাই করার জন্য আমাকে এখানে টিক দিতে হবে। ওকে, আমার উপরে সবগুলো ঠিক আছে, আমি পরবর্তী নেক্সট স্টেপে যেতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এটাকে টিক দিয়ে নেক্সটে ক্লিক করব। প্লিজ সিলেক্ট গ্রাজুয়েশন কোর্স ডিউরেশন। ও আচ্ছা, আমি একটা জায়গায় ভুল করেছি, আমি গ্রাজুয়েশনের যে কোর্স ডিউরেশনটা আছে সেটা সিলেক্ট করে দিইনি, সেটা আমাকে এখন সিলেক্ট করে দিতে হবে। গ্রাজুয়েশনের জায়গায় এই যে কোর্স ডিউরেশন আছে এই জায়গাটাতে আমার যে কোর্সটা ছিল অনার্স নর্মালি 4 বছরের হয়ে থাকে, সো আমাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আমি 4 বছর সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেবে। নেক্সটে ক্লিক করলাম। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ওকে, এখন হচ্ছে আপনার ক্যাডার চয়েসের মূল বিষয়গুলো। এখন এই জায়গাটাতে কিন্তু অনেকে অনেক ধরনের কনফিউশনে ভোগেন, অনেক ধরনের ভুল করে ফেলেন। আপনার যেই পছন্দ মতো যেই ক্যাডারটা আপনি বেশি পছন্দ করেন সেটাকেই কিন্তু আপনি প্রথমে রাখবেন। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এডমিশন আছে, পুলিশ আর সবগুলো ক্যাডারে কিন্তু এখানে রয়েছে। জেনারেল থেকে ক্যাডার থেকেও আপনি এই সবগুলো করতে পারবেন, টেকনিক্যাল ক্যাডারগুলো এখানে রয়েছে। তো আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ, আপনার যেটা ভালো লাগে এটার জন্য কিন্তু আপনাকে অনেক কিছু রিসার্চ করতে হবে। এই বিষয়টা সম্পর্কে আপনাকে খুব ভালো করে আইডিয়া থাকতে হবে যে আপনার জন্য কোন চয়েসটা, আপনার জন্য কোন ক্যাডারটা আপনার জন্য পারফেক্ট হবে, অন্যথায় কিন্তু পরবর্তীতে আবার আপনি কান্নাকাটি করবেন। সো এক্ষেত্রে আপনাকে কিন্তু এই ক্যাডার চয়েসের ব্যাপারে অনেক রিসার্চ করতে হবে, আপনি কোন ক্যাডারটাকে চয়েস করবেন, কোনটা আপনার জন্য পারফেক্ট। সো সেক্ষেত্রে সেই বিবেচনা করে আপনাকে আপনার ক্যাডারগুলোকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে যতগুলো ক্যাডার শো করবে সবগুলোই আপনি সিলেক্ট করতে পারবেন একটার পর একটা। সো এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই ক্যাডার চয়েস এবং বিসিএস এর প্রিপারেশনটা কিভাবে আপনি স্মার্টলি নেবেন এবং মানে বেশি কষ্ট না করে কোন জিনিসগুলোকে আপনাকে ফোকাস করতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি ভালো করে আইডিয়া পেতে চান, সব কিছু খুব ভালো করে জানতে চান, তাহলে আপনার জন্য একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে দ্য ক্যাডার, যেটা রকমারিতে বেস্ট সেলার হিসেবে আছে। সেই বইটাতে কিন্তু আপনার খুব ডিটেলসে সব কিছু দেওয়া আছে, আপনি রকমারিতে গেলে পেয়ে যাবেন। আর যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি দ্য ক্যাডার লিখলেই কিন্তু সেই বইয়ের ইয়েটা চলে আসবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি ব্রাউজারে চলে আসলাম, দ্য ক্যাডার লিখবো, দ্য ক্যাডার CADRE, তারপর হচ্ছে জাস্ট আমি এন্টারে ক্লিক করলাম, এই যে দ্য ক্যাডারের ইনফরমেশনগুলো চলে এসেছে। সো আমি এটাতে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো রেটিংস রয়েছে। তারপরে এটা হচ্ছে রকমারির একটা বেস্ট সেলার বই। এটা মানে আইডিয়া পাওয়ার জন্য, সঠিক গাইডলাইন পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এখানে এই বইয়ের যে ইয়েটা আছে একটু পরে দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে অনেকগুলো পেজ আপনার জন্য উন্মুক্ত হবে, আপনি এগুলো পরে দেখতে পারেন। এখান থেকে কিন্তু আপনি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে চয়েস করবেন, কোনটা আপনাকে নিতে হবে, কোন ভুলগুলো করা যাবে না,
সেই জিনিসগুলো সম্পর্কে অনেক ভালো ভালো আইডিয়া এখানে আপনি পেয়ে যাবেন, এবং কোন সাবজেক্টগুলোর কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু খুবই বিস্তারিতভাবে অ্যানালাইসিস করা ইনফরমেশন এই বইটাতে দেওয়া আছে। এবং এখানে আপনারা এটা সম্পর্কে আরেকটু রিসার্চ করতে পারেন। এখানে যেই রেটিংসগুলো দেওয়া আছে, কমেন্টগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা পরে কিন্তু দেখতে পারেন। তো এটা আপনাদের বিষয়, আপনারা যদি চান তাহলে এখান থেকে বইটা সংগ্রহ করতে পারেন, যেন আপনি খুব স্মার্টলি বিসিএস ক্যাডারের দিকে এগিয়ে যেতে পারেন। সো আমি আগের জায়গায় চলে আসছি। তো এই জায়গাটাতে অনেকগুলা ক্যাডার চয়েস রয়েছে। সেক্ষেত্রে নর্মালি একটা মানুষ যে বিষয়টা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনের ক্যাডারগুলো। আপনি এটার কিন্তু অনেক ভ্যালু রয়েছে এবং এটাতে পদোন্নতি অনেক তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু এটাতে সিট কিন্তু অনেক কম থাকে, আসন খুব কম থাকে তারপরেও। আর এটার জন্য সবচেয়ে বেশি নাম্বার আপনাকে গেইন করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার যেই রিসার্চ করবেন, আপনি কিন্তু অবশ্যই রিসার্চ করে আসবেন, রিসার্চ করে তারপর হচ্ছে ক্যাডার চয়েসগুলো দিবেন। সো আমি আমার ক্ষেত্রে এই জায়গাটাতে প্রথমত এডমিশন ক্যাডার দিচ্ছি। জাস্ট এটাতে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু এটা এখানে আমার ক্যাডার চয়েসে এটা চলে আসলো এখানে। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চান তাহলে কিন্তু আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আমি অন্যান্য ক্যাডারগুলোকে এখান থেকে সিলেক্ট করতে পারি। অ্যাডমিনিস্ট্রেশনের পরে যেটা খুবই ভ্যালুয়েবল একটা ক্যাডার সেটা হচ্ছে ফরেন ক্যাডার। তো আমি ফরেন ক্যাডারটাকে এখানে 2 নম্বরে দিয়ে দিলাম। আমি আমার মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ক্যাডারগুলোকে চয়েস করে দিবেন। অবশ্যই এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করে তারপরে এগুলোকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে জেনারেল এডুকেশন, এখানে বিভিন্ন কলেজের যদি লেকচারার হিসেবে আপনি দিতে চান তাহলে কিন্তু এগুলো আপনি এখানে দিতে পারেন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাডার, সেক্ষেত্রে আপনি এটাকে দিতে পারেন। তারপর হচ্ছে লেকচারার অফ গভট আলিয়া আলিয়া মাদ্রাসার জন্য যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে আপনি সেটাও এখানে দিতে পারেন, আপনি যদি সেখানে টিচার হিসেবে যুক্ত হতে চান। শিক্ষা ক্যাডারটাকে কিন্তু মানুষ অনেক বেশি প্রাধান্য দিচ্ছে না, খুবই নিচে এটা নর্মালি রাখা হয়, কারণ এখানে কিছু বিষয় রয়েছে। যারা শিক্ষা ক্যাডারকে পছন্দ করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই শিক্ষা ক্যাডারকে প্রথমে রাখবেন। আপনার যদি প্রশাসন পছন্দ হয় বা ফরেন অ্যাফেয়ার্স পছন্দ হয় তাহলে ওইগুলোকে আপনি আগে রাখবেন। শিক্ষা ক্যাডারের একটা সমস্যা হচ্ছে সেটা আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন, তবে এই জায়গাটাতে আপনি আপনার পদোন্নতিটা হবে খুবই স্লো ভাবে, খুব সহজে কিন্তু পদোন্নতিটা এখানে হয় না, অনেক সময়ের পরে তারপরে এখানে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, ফরেন অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে খুব দ্রুত পদোন্নতি পাওয়া যায় এবং বেতনটা কিন্তু অনেক বেশি হয়ে যায় তখন। নর্মালি আবেদনের ক্ষেত্রে সবাই যখন যেই ক্যাডারে ঢুক না কেন সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনাকে 9 স্কেলে বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার 22,000 থেকে আপনার দেখা গেছে যে 22,000 থেকে 25,000 এই ধরনের আপনার স্কেল থাকে। সেটার সাথে আপনার বিভিন্ন ধরনের আপনার বাসা ভাড়া, তারপর বিভিন্ন ধরনের বিল, তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের জিনিস মিলিয়ে আপনার 30-33,000 টাকা প্রথমত আপনার বেতনটাকে পড়বে যদি আপনি যেই ক্যাডারে ঢুকেন না কেন। এবং অ্যাডমিনিস্ট্রেশন, ফরেন, তারপর এই ক্যাডারগুলোতে আপনি যখন পদোন্নতি পাবেন ডিরেক্ট 9th গ্রেড থেকে আপনি 6th গ্রেডে চলে আসতে পারবেন। সো এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনি অনেক অ্যানালাইসিস করবেন, রিসার্চ করবেন, তারপরে সেখানে আপনার পছন্দ মতো ক্যাডারগুলোকে চয়েস দেবেন। ওকে, সো আমি এখানে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো আপনার যদি প্রয়োজন হয় আপনি চাইলে কিন্তু সবগুলো এখানে দিতে পারেন। তো আমি আর দিচ্ছি না, নিচের দিকে এসে আমাকে এখানে সিলেক্টেড ক্যাডার অপশনস আর কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, অর্থাৎ সব কিছু ঠিক আছে, আমি নেক্সট স্টেপে যেতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ইনফরমেশনগুলো কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো দিয়েছেন, তারপর হচ্ছে একাডেমিক ইনফরমেশনগুলো, সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটু নিচের দিকে যাই, তারপর হচ্ছে আপনার ক্যাডার চয়েসগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন আপনি ক্যাডার তো সবাই নাও পেতে পারে, আপনার নাম্বার কম পাওয়ার কারণে আপনার
আপনি নন ক্যাডারের জন্য সাজেস্টেড হতে পারেন, সেক্ষেত্রে আপনি নন ক্যাডারে কোনগুলোতে সার্চ করবেন সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে 9th গ্রেড রয়েছে, 10th গ্রেড রয়েছে। আপনি যদি 10th গ্রেডের জব চান যদি নন ক্যাডারের, তাহলে কিন্তু আপনি এটাতে সিলেক্ট করতে পারেন। 9th গ্রেডেরটা চাইলে 9th গ্রেডে দিতে পারেন। 11th টু 13th গ্রেড এটাও আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে এনি গ্রেড। এনি গ্রেড মানে হচ্ছে আপনার যে কোনো গ্রেডেই আপনি যদি আপনার সুযোগ থাকে সেটাতে আপনি যেতে দেন, সেক্ষেত্রে আপনি এনি গ্রেডে ক্লিক করবেন। আর যদি আপনি নন ক্যাডারে যেতেই চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে নানে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে এনি গ্রেড দিয়ে দিলাম। তাহলে আমার দেখা গেল যে এনি গ্রেডের ভিতরে 9th 10th তারপর 11 থেকে 13th গ্রেড সবগুলোর জন্যই অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এই জায়গাটাতে এসে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাটাতে অনেকে ছবি দিতে গিয়ে ভুল করে ফেলেন। এখানে আপনার সাইজটা নিতে গিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের ভুল করেন। এখানে 30x30 পিক্সেল আপনাকে ছবিটা নিতে হবে, অর্থাৎ এটাকে উপর নিচে এটা স্কোয়ার হবে, খুবই একেবারে চারকোনা হবে বর্গাকৃতির। এবং এটার যে ফাইল সাইজটা সেটাকে আপনাকে 100 কেবির নিচে রাখতে হবে। এই জায়গাটাতে ফটো সিগনেচার ভ্যালিডেটর এখানে আছে। আপনারা এটা দিয়ে অনেকে কি করেন, একটা পাসপোর্ট সাইজকে রিসাইজ করে ফেলেন। রিসাইজ করার ফলে রিসার্চ করতে গিয়ে দেখা গেল যে আপনার পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু হাইট একটু বেশি থাকে, দেখা গেছে 40 পিক্সেল 400 পিক্সেল থাকে। সেটাকে যদি আপনি স্কোয়ার করতে যান তখন আপনার ছবিটা চ্যাপ্টা হয়ে যায়। সো এটা কোনো পারফেক্ট সলিউশন না, তবে আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে যদি আপনি চ্যাপ্টা বা যেই ধরনের ছবি হোক সেটা দিয়ে করে ফেলতে পারেন। তারপর হচ্ছে আপনার সিগনেচারটা হতে হবে 30x80 পিক্সেল, এবং এটার যে ফাইল সাইজটা রয়েছে সেটা 60 KB এর নিচে হতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি 30x80 নিয়েছেন কিন্তু আপনার ফাইল সাইজটা বেশি হয়ে গিয়েছে, 60 KB বেশি হয়ে গেছে, তখন কিন্তু আপনার সিগনেচারটা কিন্তু এখানে আপলোড হবে না, নিবে না। সো এই সিগনেচার এবং ফটোর যেই সাইজগুলো রয়েছে সেই সাইজগুলো আপনি কিভাবে নেবেন সেটার জন্য কিন্তু একটা আলাদা ভিডিও তৈরি করে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে আপনার সাইজগুলা সঠিকভাবে নিয়ে নিতে পারেন, যেন কোনো ধরনের চ্যাপ্টা বা কোনো ধরনের ভুল না থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে 2-3টা নিয়ম দেখাবো কিভাবে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে ফেলবেন, বড় ছবিটাকে কিভাবে ছোট করবেন, কিভাবে সাইজটা দিবেন। এবং আপনি যদি মোবাইলে ইউজ করে থাকেন, আপনার কম্পিউটার নেই বা ডেস্কটপ নেই, সেক্ষেত্রে আপনি মোবাইলে কিভাবে রিসার্চ করবেন সেই জিনিসটাও দেখাবো, এবং ডেস্কটপে কিভাবে সহজে আপনি করতে পারেন সেই জিনিসটাও কিন্তু আমি ওই ভিডিওটাতে দেখাবো। সেজন্য আপনাকে ডেসক্রিপশনে যে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে সেটাতে ক্লিক করে ভিডিওটা দেখতে হবে। ওকে, সো আমার এখানে আগে থেকে ছবিগুলো সাইজ করা আছে, সো আমি এখান থেকে এগুলো আপলোড করে দিচ্ছি। ছবিটা আমার 300x300 আগে থেকে করা ছিল, এবং এটার ফাইল সাইজটা কিন্তু 100 কেবির কম, এই কারণে এটা নিয়ে নিয়েছে। সিগনেচারটাও এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ওকে, সো আমার ফাইল এবং আমার ছবি এবং সিগনেচার কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। এই জায়গাটাতে আমাদের ভ্যালিডেশন কোডটা দিতে হবে এটাকে, আমাদের এখানে এই জায়গাটাতে আমাদেরকে এই ভ্যালিডেশন কোডটা দিতে হবে। এখানে যে কোডটা দেয়া আছে ক্যাপিটাল লেটার VV39C294। ওকে, তো এই কোডটা দেওয়ার পরে এই উপরে সবকিছু সঠিক আছে, তথ্যগুলো যা আছে সবকিছু সঠিক আছে, এটা আমাকে ক্লারিফাই করার জন্য এখানে টিক দিতে হবে। আর আপনার যদি কোনোটা এখানে ইনফরমেশন যদি কোনোটা ভুল হয়ে থাকে, ধরেন কোনো ধরনের বানান ভুল বা ইনফরমেশন ভুল, সেক্ষেত্রে আপনি এই যে এডিট এডুকেশনাল কোয়ালিফিকেশন উপরে আপনার এডিট পার্সোনাল ইনফরমেশন এই ধরনের জিনিসগুলো রয়েছে, রিঅ্যারেঞ্জ ক্যাডার চয়েস, আপনি যদি আবার ঠিক করতে চান গিয়ে সেক্ষেত্রে এটাতে ক্লিক করে আপনি আবার সেগুলোকে ঠিক করে ফেলতে পারবেন। ঠিক করে আবার এই জায়গায় এসে এটাকে সাবমিট করে ফেলতে পারেন। সো সব তথ্য আমার ঠিক আছে, আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখানে আমার ছবিটাতে কিন্তু একটা ভুল ধরা হয়েছে, সেই ভুলটা হচ্ছে আমার এই ছবিটাতে কিন্তু তেমন কোনো কালার নেই। আপনাকে যেই ছবিটা আপনি দিবেন সেটা হচ্ছে আপনার রিসেন্ট একটা ছবি হতে হবে, এবং সেটা কিন্তু কালারফুল হতে হবে। আপনি যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা মনোক্রোম বা গ্রে স্কেলের কোনো ছবি দেন, সেটা কিন্তু এখানে আপনার সাইজগুলো ঠিক থাকার পরেও কিন্তু এটা এখানে অ্যাকসেপ্ট করবে না, ইনভ্যালিড দেখাবে, আপনার আবেদনটা সম্পূর্ণ হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কালারফুল এবং লেটেস্ট ছবি এখানে আপলোড করতে হবে। সো সেটা করার জন্য আমি এটাকে আপলোড করছি, ছবিটাকে আপলোড করলাম আবার।
তারপর সিগনেচারটা এখানে আমি আপলোড করে দেব। ওকে, তারপর ভ্যালিডেশন কোডটা আমাকে এখানে এই জায়গাটাতে দিয়ে দিতে হবে। ভ্যালিডেশন কোডটা হচ্ছে SF41RAV5। ওকে, সব কিছু ঠিক আছে, আমি এখানে টিক দিব। তারপর হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, সেটাতে ক্লিক করব। ওকে, সবগুলো স্টেপ শেষ করার পরে আপনাকে নন ক্যাডারের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু নন ক্যাডারের জন্য এই আবেদনটা। ক্যাডার যদি না পেয়ে থাকেন, যদি কোনো ক্যাডার না পেয়ে থাকলে আপনাকে নন ক্যাডারে শিফট হতে হবে। সেক্ষেত্রে আপনাকে নন ক্যাডারের যে বিষয়গুলো সেগুলো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে 9th গ্রেডেরগুলো সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন, 9th গ্রেড থেকে 13th গ্রেড পর্যন্ত সব কিছু। আমি প্রথম এটা দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওকে, জাস্ট একটা একটা সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে একটা একটা করে। যতগুলো অপশন ছিল সবগুলো আমি সিলেক্ট করে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো নন ক্যারিয়ার সাবজেক্টগুলোকে আপনি নন ক্যারিয়ার ডিভিশনগুলোকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সাবমিট করার আগে আই নাও ডিক্লেয়ার দ্যাট দ্য অপশন আই হ্যাভ চোজেন ইজ ডেফিনিটিভ অ্যান্ড সাবমিটেড। ওকে, সবগুলা ঠিক আছে। এখন আমাকে এইগুলো সাবমিট করতে হবে। জাস্ট আমি ক্লিক করে টিক দিয়ে ইয়েসে দিয়ে দেব। ওকে, আমার আবেদন কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। আবেদনের তথ্যগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আবেদন করার ক্ষেত্রে আমার পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে আমার হাইট, ওয়েট, চেস্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আবেদন করলেই তো হবে না। আবেদনটাকে ফুলফিল করার জন্য আপনাকে অবশ্যই যে 200 টাকা ফি রয়েছে, 200 টাকা ফি কিন্তু আপনাকে টেলিটক নাম্বার থেকে সেন্ড করতে হবে। সো চলুন আমরা দেখে নেই কিভাবে আপনি আপনার এই 200 টাকা, আপনার যে আবেদন ফিটা রয়েছে সেটা আপনি পেমেন্ট করবেন। নিচের দিকে চলে আসছি। এই জায়গাটাতে আপনার আবেদনের যেই পেমেন্টের প্রসেসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। ফার্স্ট SMS, হ্যাঁ, ফরম্যাট, আপনাকে BCS টাইপ করতে হবে। মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে BCS স্পেস ইউজার আইডি, অর্থাৎ এই যে এখানে একটা ইউজার আইডি আছে, CSJCJWFH, উপরেও লেখা আছে এই ফর্মটার। এটাকে আপনাকে স্পেস দিয়ে এখানে লিখতে হবে। তারপর একটা SMS পাঠাতে হবে 16222 এই নাম্বারে। তারপর তারা আবার আপনাকে একটা SMS পাঠাবে। সেই SMS এর মাঝে আবার তার একটা পিন নাম্বার আপনাকে দেবে রিটার্ন SMS এর মাধ্যমে। তো আপনি আবার মেসেজ অপশনে লিখবেন BCS, তারপর একটা স্পেস দিবেন, তারপর লিখবেন ইয়েস, সবগুলো ক্যাপিটাল লেটারই হবে। তারপর হচ্ছে যে পিন নাম্বারটা আপনাকে SMS এর মাধ্যমে জানাবে, সেই পিন নাম্বারটা আপনাকে এই জায়গায় লিখতে হবে। তারপর হচ্ছে 16222 নাম্বারে পাঠাবেন। তারপর হচ্ছে আপনার নাম্বার থেকে 200 টাকা কেটে নিয়ে যাওয়া হবে এবং আপনার আবেদন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপরে আপনি যখন এডমিট কার্ড বের হবে, সেই এডমিট কার্ড প্রিন্ট করার জন্য আপনাকে একটা SMS পাঠাবে। যখন আপনার এডমিট কার্ডটা বের হবে, আপনার এডমিট কার্ডটা বের হওয়ার পরে আপনি আবার অনলাইনে এসে BPSC এর ওয়েবসাইট থেকে আপনার এডমিট কার্ডটা নামিয়ে নেবেন। সো এই ফর্মটাকে আমি ডাউনলোড করে রাখছি, আপনারা এটাকে সংগ্রহ করে রাখতে পারেন। এটাকে সংরক্ষণ না করলেও তেমন কোনো সমস্যা হবে না। জাস্ট পেমেন্টটা করার পরে আপনার ওই SMS-টা কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ আপনি যখন আপনার এডমিট কার্ডটা ডাউনলোড করবেন, সেখানে আপনাকে কিন্তু আপনার যেই পিন নাম্বারটা এবং যেই ইউজার আইডি এবং পিন নাম্বার, সেটা দিয়ে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। সো এটা আপনাকে সংগ্রহ করে রাখা ভালো। আপনি এটার সফট কপি বা হার্ড কপি দুইটা যে কোনো একটা সংগ্রহ করে রাখলেই হবে। জাস্ট আমি ডাউনলোড দিস পেজে দিলাম, ক্লিক করার পরে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, আমার ডাউনলোডে এটা দেখা যাচ্ছে। সো BCS 50তম BCS পরীক্ষায় কিভাবে আবেদন করবেন, কি কি জানা থাকতে হবে, সেগুলো কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে। আবেদন করার আগে আপনাকে কিন্তু সকল ইনফরমেশন আগে থেকে রেডি রাখতে হবে।
ওকে, আপনি যদি আপনার সকল ইনফরমেশন আগে থেকে রেডি রাখেন, তারপরেও যদি আপনি আবেদন করতে বসেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত সময়ের ভিতরে আপনি আপনার আবেদনটা করে ফেলতে পারবেন। অন্যথায় যখন আপনি ডিলে করবেন, একটা ইনফরমেশন দেওয়ার পরে আরেকটা ইনফরমেশন সংগ্রহ করে দিতে যাবেন, আপনার ডিলে হওয়ার কারণে কিন্তু আপনার আবেদনে অনেক ধরনের সমস্যা হবে, ইনভ্যালিড দেখাবে, ইনফরমেশনগুলো আবার নতুন করে ফিল আপ করতে হবে, এই ধরনের সমস্যা কিন্তু আপনার সামনে তখন দেখা দেবে। সো আজকের আবেদনের প্রক্রিয়াটা এতটুকুই ছিল। আপনি আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা খুব ভালো করে বিসিএস এর প্রিপারেশন নিন। আর আবেদনের লিঙ্ক, সার্কুলার, সবকিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি নিজে আবেদনটা করতে না পারেন, তাহলে আপনি আপনার ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে, সব ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। যদি কোনো ইনফরমেশন দেওয়া বাদ থাকে, তাহলে কমেন্ট নামের একটা অপশন থাকবে, সেই জায়গাটাতে আপনি অতিরিক্ত অপশনগুলো বা অতিরিক্ত কথাগুলো আপনি লিখে দিতে পারেন। এবং সেখানে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি এটা আপনার ক্ষেত্রে যে আপনি এত টাকা বাড়তি পাঠাইতে হবে এই ধরনের কোনো কথা নেই। আপনি যা ইচ্ছা আপনি বাড়তি পাঠাতে পারেন। এবং আবেদনের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সঠিকভাবে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আবেদনটা আমিই করে দেবো। তো সেক্ষেত্রে আপনাকে বেশি চিন্তা ভাবনার কোনো কিছু নেই। তবে আপনাকে পুরোটা ভিডিও খুব ভালো করে দেখতে হবে, এবং ভিডিওটাতে যে বিষয়গুলো বলা হয়েছে, এবং আপনার ছবিটা হতে হবে কালারফুল। এবং হ্যাঁ, কালারফুল একটা ছবি দিলেই হবে, খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব ক্লিয়ারলি আপনার মুখটা যেন দেখা যায়। সাদা কালো হলে হবে না, আবার আপনার চোখ দেখা যাচ্ছে না, আপনি কালো চশমা পরে আছেন, এই ধরনের ছবি দিলেও কিন্তু আপনার আবেদনটা কখনো করা যাবে না। সেক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনাকে খুবই কেয়ারলি হ্যান্ডেল করতে হবে। এবং ক্যাডারের যে চয়েসটা, ক্যাডার এবং নন ক্যাডারের যে চয়েসগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে যাচাই বাছাই করে রিসার্চ করে তারপর আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো আপনি যদি নিজে করতে না পারেন, ভয় পান, তাহলে কিন্তু আমার মাধ্যমে সেটা করিয়ে নিতে পারেন। শুধু ইনফরমেশনগুলো দিয়ে দিলেই হবে ভিডিও ডেসক্রিপশনের যে গুগল ফর্ম থাকবে সেটার মাধ্যমে। এবং আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আপনার যদি কোনো ধরনের কথা থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিতে পারেন, তাহলে আমার সাথে আপনার একটা ইন্টারাকশন হবে। এবং গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আর আপনার যদি আপনার পরিচিত ফ্রেন্ডদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, যেন তারাও 50তম বিসিএস এর আবেদনটা কিভাবে করতে হয়, কি কি জানতে হয়, সেই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো করে একটা আইডিয়া তারা পেয়ে যায়। সো আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, আপনাদের সময় আর নষ্ট করতে চাচ্ছি না। ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। যে কোনো ধরনের তথ্য বা ইনফরমেশনের জন্য আপনি কমেন্ট করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।